অনেক ত্যাগের বিনিময়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। এ সংগ্রামে আমরা অনেক ভাইকে হারিয়েছি, আবার কেউ কেউ রাজপথে নেতৃত্ব দিয়েছে। রাজপথের এই বীরত্বগাথা ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার জন্যই আমাদের এই প্রয়াস। মুক্তি 24 স্বাধীনতার গল্প, এই সিরিজের প্রথম এপিসোডে আপনাদের সাথে আছে আমি ওয়াসিফ সাদমান তানিম। আজকে আমাদের সাথে আছে 24-এর যোদ্ধা আদিল রায়হান, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আদিল ভাই, কি অবস্থা তোর? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তোর শরীর কেমন আছে? এই আলহামদুলিল্লাহ অনেক ভালো। আচ্ছা, আমি জানি তুই একেবারে প্রথম দিক থেকে হচ্ছে এই বৈষম্য বিরোধী আন্দোলনে খুবই সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিস। সো তোর এই আন্দোলনে অংশগ্রহণ করার জন্য কোন জিনিসটি তোকে সব থেকে বেশি মোটিভেটেড করেছে? আচ্ছা, আমি ভাই এখানে হচ্ছে টাইম লাইন দিয়ে বলি। প্রথমত ৭ জুলাই, মানে আমি প্রথম যেদিন আন্দোলনে গিয়েছিলাম সেটা হচ্ছে ৭ জুলাই। মানে এটা হচ্ছে ইচ্ছাকৃতভাবে আমি আন্দোলনে যাইনি। মানে মূলত হচ্ছে সেদিন রাতে হচ্ছে আমার কক্সবাজার যাওয়ার কথা ছিল। তো বেসিক্যালি ওই জন্যই বিভিন্ন কাজের জন্য হচ্ছে আমার ২ নম্বর গেটে আসছিলাম। তো একদম আন্দোলন তখন একদম ইনিশিয়াল পর্যায়ে ছিল। তখন ২ নম্বরে খুব সুন্দর দ্বিতীয় বা তৃতীয় দিন আন্দোলনের। তো ২ নং গেটে এসে দেখি যে হচ্ছে অনেক স্টুডেন্টস, স্পেশালি চবির স্টুডেন্ট বেশি ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের। তো ওখানে গিয়ে মানে আগে থেকে জানতাম কোটা বিরোধী আন্দোলন চলতেছে, বাট এতগুলো গ্যাদারিং বা এত কিছু দেখে আমার কাছে মনে হলো যে না, ঠিক আছে, এরা হচ্ছে যে কিছুটার পক্ষে আন্দোলন করতেছে। এটা নিয়ে একটু ভালোভাবে ইনডেপথ আইডিয়া নিই। তো ওই জায়গা থেকে হচ্ছে পরে দেখলাম যে কোটা নিয়ে, কোটার ডিসক্রিমিনেশনটা কেমন, এটা নিয়ে হালকা পাতলা ঘাটাঘাটি করলাম। ওই দিন কিন্তু আমি ওখানে ছিলাম আন্দোলনে। অ্যান্ড যতক্ষণ পর্যন্ত আন্দোলনটা হচ্ছে বেসিক্যালি ২ নং গেট থেকে হচ্ছে সামনে মুভ করছে, ডিসি দিয়ে হচ্ছে সামনে গিয়ে আবার হচ্ছে ঘুরে আসছে। তো ওই পুরো টাইম আমি আন্দোলনে ছিলাম। অ্যান্ড দেন বাসায় এসে হচ্ছে দেন আমি কক্সে গেছি। কক্স থেকে আসার পর ঘাটাঘাটি করছে বেসিক্যালি আমার কোটা নিয়ে এত বেশি মানুষের আক্রোশটা কেন। তো পরে দেখলাম যে কোটার ডিসক্রিমিনেশনটা অনেক বেশি, এবং এটা হচ্ছে কিছু ক্ষেত্রে ৫৬%, কিছু ক্ষেত্রে ৯০%, মানে কিছু ক্ষেত্রে মানে কম বেশি হলেও বেশ ভালো একটা প্রভাব আছে। অ্যান্ড এই বৈষম্যটার বিরুদ্ধে আসলে কথা বলা উচিত। তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে না, যে কোনো বৈষম্য, যে কোনো অন্যায়, এটার বিরুদ্ধে আমাদের কথা বলা উচিত। যেহেতু আমার ভাই কথা বলতেছে, সেহেতু আমি কখনো ঘরে বসে থাকতে পারবো না। ওই জায়গা থেকে মূলত আমার আন্দোলনে যাওয়া। আমি যখন আহ, দিক থেকে দেখছিলাম যে তুই তুই খুব ছোট বড় একটা মানুষ, হ্যাঁ। মানে তোর হচ্ছে, কিন্তু আমি আজকেও অনেককে বলি, আমি হচ্ছে এই জিনিসটা নিয়ে প্রাউড ফিল করি যে তুই আমার জুনিয়র, যে তোর বুকের পাঠা। আমি আমার ফ্রেন্ড নুবাইয়ের সাথে কথা বলতেছিলাম যে মনে কর দেহ বড় হলে হয় না, সেটা হচ্ছে তোর বুকের পাঠা থাকতে হয়। তো তোর এই আন্দোলন চলাকালীন প্রতিদিনই তুই আন্দোলনে ছিলি আর খুব সক্রিয়ভাবে ছিলি, সবাইকে মোটিভেটেড করতে আসার জন্য। তোর কি এমন একটা সিচুয়েশন কি তোর ওই আন্দোলন চলাকালীন সময় আসছে যে তোর মনে হয়েছে না, আমি আজকে এটাই হচ্ছে আমার লাস্ট দিন, আমি চলে গেছিলাম, মানে হচ্ছে আমি হয়তো আমার ফ্যামিলির কাছে আর ফেরত যেতে পারবো না, বন্ধু বান্ধবের কাছে আর ফেরত যেতে পারবো? এই ধরনের কোনো ইনসিডেন্ট কি তোর? আর সেটা আমাদের সাথে শেয়ার কর, এই এক্সপিরিয়েন্সটা শেয়ার কর। এইরকম ইনসিডেন্ট ভাই আসছে, অনেকবার আসছে, বাট কখনো ফিল হয় নাই যে আমি মরে যাব, বা হচ্ছে ওই ভয়টা, মৃত্যু ভয়টা কাজ করে নাই। আহ, একটা মানে বিভিন্ন টাইমে মনে হয়েছে আমি মারা যাবো। ওই টাইমগুলোতে হচ্ছে দৌড় পড়তেছিলাম, বাট একদম মানে মারা যাবো মনে হয়েছে হচ্ছে এটা ডিসিতেই হয়েছে। বেসিক্যালি হচ্ছে আমরা লাস্ট দিন ৪ আগস্ট, আমি তখন হচ্ছে আহত ছিলাম, পিঠে হচ্ছে রবার্ট লাগছে অলরেডি, এন্ড হচ্ছে ওই অবস্থায় আমরা মুভ করতেছিলাম। তো ৪ আগস্ট হচ্ছে আমি, আমার সাথে ২ জন ভাই ছিল, চুয়েটে একজন সিনিয়র ভাই আর একজন হচ্ছে আমার এলাকার সিনিয়র। তো আমরা ৩ জন হচ্ছে যে এদিকে মুভ করতেছিলাম বেসিক্যালি। ডিসি থেকে হচ্ছে যে আমরা টেকনিক্যালি দিকে যাওয়ার চিন্তা ভাবনা ছিল, যেহেতু হচ্ছে প্রতিটা জায়গায় জায়গায় হচ্ছে ছাত্র রেস্টুরেন্টরা স্টে করতেছিল। তো আমার অ্যাকচুয়ালি খেয়াল ছিল না যে এখানে অমরগণ এমএস কলেজ আছে। তো আমরা হচ্ছে যে যখন অমরগণ এমএস কলেজের সামনে আসি, আমরা ৩ জন ছিলাম স্টুডেন্ট, আমার কাঁধে ব্যাগ ছিল। তো ওই টাইমে হচ্ছে প্রায় ১০০-র মতো ছাত্রীকে আমাদেরকে ধাওয়া করে, আমরা গাড়িতে ছিলাম, গাড়ি ধরে ফেলছিল। তো ওই ইন দ্যাট মোমেন্টে আমার কাছে মনে হয়েছিল যে না, আমি মরে যাবো। অ্যান্ড গাড়ির ভিতরে ঢুকে হচ্ছে মানে আমি ভাই হচ্ছে আমি আমি কালিমা পড়া শুরু করে দিয়েছিলাম। মানে আমাকে ধরলে ওদের সবার হাতে ইয়া ছিল, লম্বা কিরিচগুলো ছিল। অ্যান্ড সবাই হেলমেট টেলমেট পড়া ছিলাম, প্রায় ১০০ জন। তো আমরা ৩ জনকে ওরা ধরছে, মেরে ফেলবে শিওর। তো আল্লাহর রহমত ছিল বেসিক্যালি, একজন ভাই হচ্ছে আমাদের থেকে গাড়ি থেকে নেমে উনি দৌড়তেছে। তো ওনার পিছনে হচ্ছে বাকি টাইমে সবাই দৌড়েছে আর কি। বেসিক্যালি ওরা আমাদের পাশ দিয়ে, মানে আমাদেরকে ছেড়ে দিয়ে হচ্ছে ওনার পিছনে দৌড়েছে। তো ওই মোমেন্টটা বেসিক্যালি আমার সবসময় মনে থাকবে, এবং ওইটা আমার মানে আমার সারা জীবন অ্যাকচুয়ালি মনে থাকবে এই ব্যাপারটা। এই যে হোপলেস সিচুয়েশনটা, যে তুই তোর সামনে হচ্ছে মৃত্যু, হ্যাঁ। জি। মানে আমি যদি এখান থেকে ওই একজন যে সাহস করে পালাইছে, তুই ওকে দেখে পালাইছস, ঠিক আছে, এটা যদি না হইতো, দেখছি আমরা কি হইছে যখন মানে গণহারে সবাইকে ধরে পিটছে, শুধু পিটে নেই, মানে হচ্ছে ওদের হাতে যা ছিল তা দিয়ে কোপাইছে। জি। আচ্ছা, এই সিচুয়েশনগুলোতে তুই যখন দেখতেছস তোর সামনে পুলিশ, পেছনে ছাত্রলীগ, এমন একটা সিচুয়েশনে সবাই পালাচ্ছস, মানে হচ্ছে না পালালে আর কোনো উপায় নেই, এমন এমন একটা সিচুয়েশনে, মানে এমন
কোনো ইনসিডেন্ট ঘটছে যে একজন দাঁড়াই বললো যে হচ্ছে কি আজকে যদি তোরা পালাস সবাই, যখন আমরা মানে যান বা জীবন বাঁচানোর জন্য পালাচ্ছি না, একজন কেমন এসে দাঁড়াই বলছে যে আজকে যদি আমরা পালাই আজীবন আমাদেরকে পালাইতে হবে। এই আচ্ছা ধরনের কি কেউ উঠে আসছে কিনা? ভাই, এই ঘটনা হচ্ছে আমরা আন্দোলন যতদিন ছিলাম প্রত্যেক দিন একজন না একজন দাঁড়াইছে, বা প্রত্যেকদিন রিপিটেডলি, মানে প্রত্যেক দিন না বেসিক্যালি আমার হচ্ছে প্রতিটা মোমেন্টে আমাদের যখন পুলিশ ধাওয়া করে একজন গুলিবিদ্ধ হয়ে একজন পড়ে যায়, তো আমরা দেখতেছি আমার পাশে একজন সহযোদ্ধার হচ্ছে মানে মাথা রক্তাক্ত, হাত রক্তাক্ত, পা রক্তাক্ত। ওই ইন দ্যাট মোমেন্টে সবার মধ্যে একটা ফিয়ার চলে আসে। বাট ওই মোমেন্টগুলোতে হচ্ছে যে দেখা গেছে যে এই ঘটনাটা হচ্ছে মানে আমাকে ইন্সপিরেশন দেওয়ার ঘটনাটা, এটা হচ্ছে রিপিটেডলি ঘটে আসছে। কারণ দেখা যাচ্ছে যে আমার পাশে একজন সহযোদ্ধা আমার হচ্ছে আহত হচ্ছে, গুলিবিদ্ধ হচ্ছে, রক্তাক্ত হচ্ছে বা পড়ে যাচ্ছে, ওই মোমেন্টটা আসলে সবার মধ্যে এক ধরনের ফেয়ার কাজ করে। সবাই হচ্ছে যে চিন্তা করে যে আমি কি এখানে ব্যাক করবো কিনা। তো ওই মোমেন্টগুলো দেখা গেছে হচ্ছে প্রতিটা মুহূর্তে মানে পুলিশের একটা দুইটা গুলি হোক, সাথে সাথে হচ্ছে যে পড়ে যাচ্ছে, সাথে সাথে মানুষের ব্যাকে আসা ট্রাই করছে, ওই মোমেন্টে কেউ না কেউ হচ্ছে এসে বলছিল যে না মানে আমাদের দাঁড়ানো উচিত, আমরা না দাঁড়াইলে হচ্ছে যে দিন শেষে আমরা সবাই মারা যাবো। তো ওই কথাটা যে এমন হচ্ছে লাস্টে এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া একটা ট্রেন্ড হয়ে গেছিল যে এই কথাটা যে যদি হচ্ছে আমরা যদি রুখে না দাঁড়াই তাহলে আমরা সবাইকে মেরে ফেলবে, আর যদি আমরা রুখে দাঁড়াই তাহলে সবাই আমরা বেঁচে ফিরতে পারবো। ওই জিনিসটা হচ্ছে আমাদের মধ্যে কেউ না কেউ তার তার ওন স্টাইলে হচ্ছে কথাগুলো কনভে করতো। আর হচ্ছে সবচেয়ে জিনিসটা মানে আমাদের মধ্যে টেকনিক সবচেয়ে বেশি এটা ইউজ হইতো, যে আমরা নিজেরাও এটা ইউজ করছি, সেটা হচ্ছে অনেকটা এরকম যে পুলিশের গুলি শেষ হয়ে গেছে, মানে যখনই সবাই পিছনে ব্যাক ব্যাক করছে পুলিশ গুলি করছে, পুলিশ হচ্ছে যে গুলি করতো কিরকম টিএসএল ছুটতো আগে, এরপরে টানা গুলি করতো যাতে হচ্ছে সবাই একসাথে ব্যাক করে। তো ওই টাইমগুলোতে দেখা গেছে আমরা সবাই সামনে যারা আসছে আবার স্ক্যাটার হয়ে যায়, সবাই ব্যাক পিছনে ব্যাক করে। তখন কেউ না কেউ সামনে দাঁড়ায় বলে যেটা পুলিশের গুলি শেষ হয়ে গেছে সবাই সামনে আয়। তো তখন একজন দুজন করে আবার সামনে যায়, আবার একতাবদ্ধ হয়ে আবার হচ্ছে পুলিশকে কনফার্ম করে রেখে ওই ব্যাপারটা এরকম হচ্ছে। আচ্ছা, তুই হচ্ছে আমাকে একটু আগেই বলতেছিলি যে তোর পাশে একজনের হচ্ছে কি মাথায় গুলি লাগছে, হেডশট। সো মানে টু বি অনেস্ট আমার ওই সাহসটা নাই। হয়তো আমি রাজপথে নামলে ওই সাহসটা আমার মধ্যে চলে আসতো, আমি জানি না। আমি ওই জায়গায় নিজেকে দুর্বল মনে করি, আমি হচ্ছে কি একেবারে সক্রিয়ভাবে মাঠে নামতে পারি নাই। ওই সময়টাতে তুই কি চিন্তা করতেছিলি যে তোর পাশে একজন মারা গেছে? তুই ওই সাহসটা কেমনে পারছস যে আমি যুদ্ধ চালাই যাব, আমি আমার সংগ্রাম চালাই যাব? এটা এটা কিভাবে আসছে? আচ্ছা, আমি হচ্ছে রাজপথে নামলে কেমন মেন্টালিটি কাজ করে আর ঘরের মধ্যে থাকলে কেমন মেন্টালিটি কাজ করে এটা আমাদের ডিফারেন্সিয়েট করি। যে আমি যখন ঘরে বসে বসে থাকতাম মানে ঘরে যখন থাকতাম, আমার মধ্যে অনেক বেশি ফেয়ার কাজ করতো। ফেয়ার কাজ করতে বলতে এরকম না যে আমাকে মেরে ফেলবে কেউ, আমার কিছু হয়ে যাবে, মানে আমার মধ্যে হচ্ছে এই জিনিসটা অনেক বেশি কাজ করতে যায়, এতগুলো মানুষ মারা যাচ্ছে বা কি হচ্ছে না হচ্ছে এইসব নিয়ে হচ্ছে মনের মধ্যে অনেক বড় একটা প্রেশার কাজ করতো। বাট যখনই আমি রাস্তায় নামতাম তখন হচ্ছে আমার মধ্যে এই কাজ জিনিস কাজ করতো না। দেখা যাচ্ছে আমার এক হাতে একটা বাঁশ আর এক হাতে একটা ইট, মানে এই দুইটা নিয়ে আমার কাছে নিজেকে বীর যোদ্ধা মনে হতো। এই দুইটা নিয়ে মনে হতো যে না আমি আজকে ছাত্রলীগ আসুক পুলিশ আসুক যে আসুক না কেন আমি তাকে কন্ট্রোল করতে পারবো। মানে এই যে নিজের মধ্যে ইনার যে সাপোর্টটা ফিল করা, কনফিডেন্সটা ফিল করা, এটা হচ্ছে মনে হয় আমার কাছে রাজপথে নামলে সবাই ফিল করছে। মানে আমার পাশে কেউ মারা যাচ্ছে এই মানে জ্ঞানটা কখনো আমার কাছে আসে না যে সে মারা যেতে যাচ্ছে আমি মারা যেতে পারি। মানে আমার কাছে মনে হচ্ছে যে সে মারা যাচ্ছে, তার স্যাক্রিফাইসটা তার পাওয়ারটা সে আমাকে আমার মধ্যে পাস করে দিচ্ছে। ওই এনার্জিটা আমার মধ্যে কাজ করছে, শুধু আমার মধ্যে না বেসিক্যালি আমি বিশ্বাস করি আমরা যারা ছিলাম আন্দোলনের মধ্যে প্রত্যেকটা মানুষের মধ্যে এই জিনিসটা পাস হয়েছে। এই জন্য বেসিক্যালি আমরা আন্দোলনে টিকে থাকতে পারছি। কারণ কম বেশি যারা আন্দোলনে একদিন বা দুই দিনও গেছে তারাও এই জিনিসটা অনেক বেশি দেখছে যে গুলিবিদ্ধ হওয়ার ব্যাপারটা মানে নট লাইকলি মারা কিন্তু গুলিবিদ্ধ হলে মারা যায় না। আমি যাকে বললাম আপনার হেডে মানে মাথায় জায়গা হয়েছে, তো ওকে কিন্তু আমরা হচ্ছে ইয়াতে করে পাস করে দিয়েছিলাম বেসিক্যালি রেড কিসেন্টের গাড়িতে করে। এটা হচ্ছে আপনার লাস্টে হয়েছিল 4 আগস্ট। তো ওই মোমেন্টটাতে সেই গুলিবিদ্ধ হয়েছে, সবাই হচ্ছে তাকে ধরাধরি করেছে, রেড কিসেন্টের গাড়ি তুলেছে, ক্রিসেন্ট তাকে গাড়ি থেকে নিয়ে তাকে মুভ করছে। ওই মোমেন্টটা কেউ ফিলও করে আমার কাছে মনে হয় না যে সে মারা যাবে, মানে আমি পরে সে ফিল করতে হয়তো মারা গেছে। বাট ওই যে সাপোর্টটা সবাই একসাথে হচ্ছে ওকে আবার মানে হসপিটালে পাঠিয়ে দেওয়ার পর সবাই একসাথে আবার একতাবদ্ধ হয়ে আবার পুলিশকে মারতে যাওয়াটা আবার পুলিশের সামনে যাওয়াটা, এই জিনিসটা হচ্ছে ওই এনার্জিটার কারণে হয়েছে বলে আমি বিশ্বাস করি। আচ্ছা, এখন যে প্রশ্নটা করবো সেটা হচ্ছে তোর, আমরা সবাই জানি যে ইতিহাস সবসময় বিজয়ীর পক্ষে এবং পরাজিতদের বিপক্ষে। জি জি আমরা যদি এবার এই আন্দোলনে সফল না হতাম, আমরা হতাম দেশদ্রোহী। অবশ্যই তখন যারা আমাদের অ্যাগেনস্টে যুদ্ধ করছে ওরা হচ্ছে তখন হিরো হয়ে যেত। হিরো হতো। এই কথা যেমন আমি বুঝি, যেমন তুই বুঝোস, সেমভাবে আমার ফ্যামিলিও জানে যে এই আন্দোলনে যদি কোনোভাবে আমরা বিফল হই, আমাদেরকে সবাইকে ওই যে আয়নাঘরে চলে যাওয়া লাগবে, আমাদের সবাইকে হচ্ছে কি রাষ্ট্রদ্রোহী ঘোষণা করা হবে, আমাদের জীবন শেষ, ক্যারিয়ার শেষ, শুধুমাত্র আমাদের না, আমাদের পুরো ফ্যামিলি। হ্যাঁ, সো সেই ক্ষেত্রে তোর ফ্যামিলি তো এই বিষয় নিয়ে কি কনসার্ন ছিল, নাকি হচ্ছে ওরা তোকে মোটিভেটেড করেছে যে যাও? এই এই বাসা থেকে মানে কোন ধরনের সাপোর্ট মানে তারা হচ্ছে প্রথমত তারা কনসার্ন অবশ্যই ছিল। মানে আমি যদি ভালোভাবে বলি যে আমার ফ্যামিলি হচ্ছে অনেক বায়াস, যে বেসিক্যালি দেখা যেত
মানে আমি বাসা থেকে বের হওয়ার পর বাসায় ফিরে আগ পর্যন্ত হচ্ছে আমার জানামাজে বসে আছে। বা শুধু আমি না, আমার ছোট ভাই বড় ভাই তিনজনে কম বেশি আন্দোলনের নাম ছিলাম, কম বেশি তিনজনে ছিলাম। তো মানে তারা বাধা দেয় নাই ব্যাপারটা বলবো না, তারা কিন্তু নিষেধ করছে যাস না যাস না বা যেতে মানা করছে। তারা কিন্তু বলে রাখি যে বেসিক্যালি হচ্ছে যে আমার আব্বু হচ্ছে যে আব্বু সিউতে পড়ছে, তো আব্বু হচ্ছে মানে এরশাদ পতনের টাইমটাতে আন্দোলনগুলোতে ছিল বা পরবর্তীতে আন্দোলনগুলোতে ছিল। তো আমার কাছে একটা বড় অপশন ছিল বেসিক্যালি যে না আপনি আন্দোলন করতে পারছেন, আমি এখন ভার্সিটিতে পড়ি, তো আমাকে তো অবশ্যই আন্দোলনে যেতে দেওয়া উচিত। অ্যান্ড ওই জায়গা থেকে তাছাড়া আব্বু আম্মুর জায়গা মানে জায়গাটা ছিল অনেকটা এরকম যে যদি আমি আজকে বাধা দিই তাহলে আমরা সারা জীবন ছেলের কাছে মানে অপরাধী হিসেবে থাকবো। কারণ হচ্ছে আমি তাকে একটা মানে ভালো জায়গায় যেতে আমি নিষেধ করছি, এবং যেই জায়গায় তার ভাই মারা যাচ্ছে, যে জায়গায় তার সহযোদ্ধা মারা যাচ্ছে, সেই জায়গায় আমি তাকে নিজেতে নিষেধ করতেছি। ওই জিনিসটা তাদের মধ্যে কাজ করছিল। অ্যান্ড আমি বলে রাখি যে মানে যেদিন হচ্ছে বদরাটে মানে গোলাগুলি হয়েছিল, ওই দিন হচ্ছে ওই দিন রাতে আর হচ্ছে আমাদের ট্রেন পাসে কিন্তু অ্যাটাক হয়েছিল। তো ওইটা প্রায় রাত 9:30টার দিকে, রাত 9:30টার দিকে মোটামুটি। তো আমি হচ্ছে যে ওই দিন ইনজুর্ড ছিলাম, মানে পার্শিয়ালি মানে মাইনর ইনজুরি ছিল, পায়ের মধ্যে অনেক ব্যথা পাইছি, মানে রক্ত রক্ত অবস্থা ছিল। তারপর হচ্ছে বাসায় এসেছি, বাসায় এসে আমাকে মানে ট্রিটমেন্ট করা হয়েছে। ওই ওই অবস্থায় ইনজুর্ড অবস্থায় আমি শুনতে পাই হচ্ছে আমার ভাইয়ের গায়ে অ্যাটাক হয়েছে, বাসে আক্রমণ হয়েছে, আমাকে এক জুনিয়র কল করে কান্নাকাটি করতেছিল। তো যেহেতু বদার আমার এলাকা বা আমার নানু বাসা বদারহাটে, তো আমি চিনতাম বদারহাটে সবকিছু। তো আমার কাছে মনে হয় না যে হচ্ছে আমাকে ওই মুহূর্তে বাসায় বসে থাকা উচিত। তো আব্বু আম্মু দুইজন আমাকে টেনে রাখতে পারে নাই, এবং আল্লাহর মতো ওই দিন আমার মধ্যে কি শক্তি প্রয়োগ করছে, আমি আব্বু আমাকে ইয়া করে বের হয়ে গেছিল বাসা থেকে। অ্যান্ড বাসা থেকে বের হয়ে বদারহাটে দিয়ে মুভ করছি, বদার গেছি বা হচ্ছে আবার হচ্ছে আলহামদুলিল্লাহ সবকিছু পরবর্তীতে জানি যে আমরা সবকিছু সেফলি হচ্ছে ইয়া হয়েছে। তো ওই মোমেন্টটাতে হয়তো এরপর তারা বিশ্বাস করছে যে না, আমাকে আসলে আটকে রাখা পসিবল না। অ্যান্ড এরপরে যাই হোক না কেন, তারা যেটা দোয়া করতো যে আমি বের হলে যাতে হচ্ছে বেঁচে ফিরি, সহি সালামতে সুস্থভাবে ফিরি। শুধু তারা না, মানে আমার নানু বাড়ি দাদু বাড়ি মানে আমার কন্টিনিউয়াস কল আসতো ফোনের মধ্যে, কন্টিনিউয়াস কল। আমার মনে আছে আমি তোকে হচ্ছে আন্দোলনের প্রায় অনেক দিন হচ্ছে তোকে আমি রাতে নক দিতাম, তুই সুস্থ আছিস কিনা, জি, বাসে ঠিকভাবে পৌঁছাছিস জি, কিনা। জি। আচ্ছা, এখন এই যেটা বললি তোর বিদ্রোহী বাবার বিদ্রোহী ছেলে, তুই এই যে চুয়েট বাসে আন্দোলন যে আক্রমণের কথাটি বলি, সেখান থেকে আমার মনে আসলো যে এই যে তুই বললি না যে রাজপথে নেমে গেলে বা যখন দেখতেছে আমার ভাইয়ের উপর আক্রমণ হচ্ছে, ওই যে সাহসটা চলে আসে। এই যে যখন চুয়েট বাসে আক্রমণ হলো, আমি কিন্তু বাসা থেকে আমি অনেকবার বের হতে চেয়েছি, বাট আমাকে বের হতে দেয় না। এরকম হচ্ছে আমার নর্মাল হচ্ছে আমার আব্বু থাকে হচ্ছে দুবাই, আম্মু থাকলে আম্মুকে কোনো একটা জিনিস বুঝাই বলে বের করে ফেলা যেত, বাট আমার আব্বু আমাকে হচ্ছে কি বাসায় লক করে রাখছে। কিন্তু এই যে চুয়েট বাসের যে ঘটনাটা ঘটছে ওদিন হচ্ছে তোর যেমন ফোন আসছে আমার কাছে, অনেকে জানো হচ্ছে আমার বাসা কি বদ্রাটোর এখানে চাঁদগাঁয়ে হামলাটা হয়েছে, আমাকে অনেকগুলা জুনিয়র কি করছে, নক না করছে, করছে। ফোন দিছে, মানে কান্নাকাটি করা অবস্থা। তখন হচ্ছে আমি ফেসবুকে একটা পোস্ট করে বের হয়ে গেছি বাসা থেকে। বের হয়ে গেছি বলতে এভাবে যে আম্মুরা তখন হচ্ছে রুমে মানে রেস্ট করতেছিল, রেস্ট নিচ্ছিল, আমি কিছু না বলে, কাউকে কিছু না বলে, তখন হচ্ছে আমার মধ্যে ওই সাহসটা চলে আসছে। আমি জানি হচ্ছে ওখানে আক্রমণ হয়েছে, মানে এখানে ছাত্রলীগের অনেকেই থাকবে, অনেকে। ওখানে হচ্ছে ওদের হাতে জিনিসপত্র থাকবে, ওটা নিয়ে আক্রমণ করছে। এটা এমন না যে আমি আন্দোলনে যাচ্ছি, হতে পারে এখানে অলরেডি কি হয়ে গেছে, আক্রমণ হয়ে গেছে। সংঘবদ্ধ আক্রমণ করছে। কিন্তু ওই জিনিসটা আমার মধ্যে একবারও কাজ করে না। আমি জানি হচ্ছে ওখানে আমার ভাইরা আছে, ভাইরা আমার আছে, জুনিয়ররা জি, আছে, জি, আমার জি। ফ্রেন্ডরা আছে। জি, জি, জি। আমি আমি যদি বদ্দারাটে থেকে যদি আমি চাঁদগাঁও না যাই, তাহলে আমি নিজেও কখনো ক্ষমা করতে পারবো না। জি, ওই সাহসটা চলে আসে, আমি বের হয়ে গেছি। জি, জি। তো বের হওয়ার পর থেকে আমার পরের প্রশ্নটা সেটা, আমি যখন এই ফেসবুক পোস্টটা করছি, এটা হচ্ছে এই আধা ঘন্টার মধ্যে অনেক বেশি অনেকের কাছে পৌঁছে গেছে, প্রায় 200-300টার মতো শেয়ার হয়ে গেছে। এখন এরপর আমি ওই এখানে সিচুয়েশনটা হ্যান্ডেল করার পর যখন বাসায় আসি, যখন দেখি হচ্ছে পোস্টটা ভালোই ইয়া হয়ে গেছে, আমাকে মোটামুটি চিটাঙে এই পলিটিক্যাল অনেকের সাথে আমি আহ, অনেকের সাথে পরিচয় থাকার দরুন আমাকে অনেকে চেনে। বিশেষ করে আমার এলাকা যেটা আছে ওই যে কাপাসগোলা এরিয়া, যেটা হচ্ছে টিনুর এরিয়া, সো ওই এরিয়াতে আমাকে অনেকে চিনে। ওই দিন হচ্ছে আমার আব্বার কাছে কি আসছিল, ফোন আসছিল যে অনর্ফত অনেক মানে অনেক আন্দোলন করে, এতে হয়ে গরত্তন ফরে বাইরে হইলে এতে আন্দোলন মানে এতে ও আন্দোলনে যাক না যাক, ওকে তুলে নিয়ে যাব, হ্যাঁ ওর পা পা ভেঙে দেবো, ঠিক আছে। এই ধরনের কোনো থ্রেট কি তুই পাইছিস কিনা, এই ধরনের কোনো থ্রেট বা কোনো ভায়োলেন্সের শিকার তুই হয়েছিস কিনা? আমি জানি তুই ক্যান্টনমেন্ট এরিয়াতে থাকোস, মানে এই জায়গায় এই মানে এই ধরনের থ্রেট তোকে বা তোর ফ্যামিলিতে কিছু আসছে কিনা? আচ্ছা ভাই, থ্রেটের ব্যাপার যদি বলি, আমার ছোটখাটো যদি থ্রেট হিসাব করি তো হচ্ছে হাজার খানেক প্লাস থ্রেট আসছেই। মানে আমার ক্লোজ সিনিয়র ভাইরা, আমার ক্যাম্পাসের ভাইরা বা ক্যাম্পাসে, ওরা হয়তো বা থ্রেটের উদ্দেশ্যে দেয় না, ওরা হচ্ছে আমাকে সাবধান করার উদ্দেশ্যে কথাগুলো বলছে অনেক ক্ষেত্রে। বা আমার পরিচিত বেশ কিছু পুলিশের আত্মীয় স্বজন বা হচ্ছে কম বেশি হচ্ছে পরিচিত আছে, ওরাও কম বেশি ইয়া করছে। অ্যান্ড আমি হচ্ছে ওই টাইমগুলোতে থ্রেট অনেক বেশি পাইছি।
অ্যান্ড দেখা যেত হচ্ছে আমার একটা টাইমে ফিল হওয়া শুরু হয়েছে, কেউ যদি জিজ্ঞেস করতো তাদের কেমন আছিস, ওই জিনিস আমার কাছে খুব বেশি বিরক্ত লাগতো। যে আই ওয়াজ ফিলিং লাইক যে হচ্ছে এই মানুষটা জানতে চাচ্ছে কি আমি এখন কি কারাগারে আছি নাকি বাইরে আছি, মানে ও কি এটা জানতে চাচ্ছে কিনা। কারণ আমার একটা পর্যায়ে আমার মুভটা হচ্ছে এরকম হয়ে গেছিলো যে আমি মারা যাব, কারাগারে যাব, রেদার হচ্ছে কি বেঁচে থাকবো। মানে তিনটা অপশন বেসিক্যালি, বেঁচে থাকা মানে হইতেছে আমার রাজপথে থাকা লাগবে, রাজপথে বেঁচে আসছি, আদারওয়াইজ হচ্ছে কারাগার নয় মৃত্যু। তো ওই মোমেন্টটা তো হচ্ছে আমাকে একটা চয়েস করা লাগতেছিল, মানে মৃত্যু না হয় কারাগার, সরি মৃত্যু কারাগার না হয় বেঁচে থাকা। তো আমি হচ্ছে যে যখন দেখলাম যে আমি একটা পর্যায়ে হচ্ছে পিছুটান একটা কাজ করছিলাম আমার মধ্যে, তো ওই টাইমটাতে হচ্ছে আমার ইয়াটা আসছিল বেসিক্যালি। ওই টাইমটাতে হচ্ছে চট্টগ্রামের একজন অন্যতম ছাত্রলীগের নেতা ও হচ্ছে পোস্ট করছিল আমার চুয়েটা জুনিয়রকে নিয়ে, এবং আমার তারা খুব খুব ক্লোজ জুনিয়র আমার, ওদেরকে নিয়ে খুব হেনস্থাকর একটা পোস্ট করা হয়েছিল, ওদেরকে নিয়ে ওদেরকে খুব বাজেভাবে হেনস্থা করা হয়েছিল ফার্স্টে ইনিশিয়ালি। দেন ওদেরকে নিয়ে বাধ্য করে একটা ভিডিও করা হয়েছিল, ওই ভিডিওটা হচ্ছে পরবর্তীতে ফেসবুকে পোস্ট করা হয়। তো ওই ভিডিওটা দেখার পর আসলে আমার কাছে মনে হয়েছে যে না, যদি হচ্ছে আমার জুনিয়রদের এই অবস্থা হয় বা আমার ছোট ভাইদের এই অবস্থা হয়, তাহলে আমি আমি মারা গেলে মারা যাবো, বাট আমাকে থাকতে হবে। অ্যান্ড এই থ্রেডগুলা মানে ইভেন অনেক ক্ষেত্রে আমি কাউকে বলতে পারি নাই, মানে আমি জানি আমার আব্বু আম্মুকে যদি বলি, আব্বু আম্মু অ্যাটলিস্ট থ্রেডের কথা চিন্তা করে আমাকে বাসাতে বের হতে দিবে না। তো আব্বু আম্মু, বড় ভাই ছোট ভাই কাউকে বলি নাই। লাইক দেখা গেছে হচ্ছে আমি রাতে কান্না করতেছি, ফোন ফোন হাতে নিয়ে কান্না করতেছি, বা রাতে এমনি বসে হইতেছে যে আমি ট্রমার মধ্যে পাস করতেছি, বাট ওই জিনিসগুলো আসলে কাউকে কনভে করতে পারি না। স্টিল আমি ফর দ্য ফার্স্ট টাইম আপনাকে বলতেছি মানে থ্রেটের ইস্যুগুলো, যে ইভেন হচ্ছে যারা আমাকে খবর নিত যে আদিল কেমন আছিস, মানে প্রতিদিন নক দিত আদিল কেমন আছিস কি অবস্থা, ওদেরকে আমি মানা করে দিছি যে আমি ভালো আছি, আমি ভালো থাকবো ইনশাল্লাহ, যদি আমি কারাগারের ভিতরেও থাকি তা আমি ভালো থাকবো, যদি আমি কবরের ভিতরেও থাকি ইনশাল্লাহ ভালো থাকবো, এই কথাটা তাদেরকে বলে দিচ্ছিলাম। তো হ্যাঁ, আলহামদুলিল্লাহ থ্রেটটাকে আমি হচ্ছে ম্যানেজ করছি। আচ্ছা, তাহলে আমরা এখন খুবই ইন্টেন্স পর্যায়ে চলে গেছি। আমি হচ্ছে তোর এই যে আমাদের প্রোটেস্ট, এই প্রোটেস্টে হচ্ছে আমরা সাধারণ শিক্ষার্থী, আমরা কিন্তু এত বেশি মানে এই ধরনের জিনিসপত্রগুলোর সাথে মানে ইউজ টু না। তো সেই ক্ষেত্রে যখন এই ছাত্রলীগ, পুলিশ হাতে যখন বন্দুক নিয়ে বিভিন্ন অস্ত্র নিয়ে হচ্ছে কি যুদ্ধ করছে, মানে আমাদের উপর হামলা করছে, সেই জায়গায় মানে তোরা যারা আন্দোলন করছোস, তোদের কোনো ধরনের স্ট্র্যাটেজি বা হচ্ছে ট্যাকটিক্স ছিল যেটা হচ্ছে তোরা আন্দোলন চলাকালীন ফলো করছোস? আহ, এরকম কোনো সিলেক্টিভ স্ট্র্যাটেজি ছিল না, বাট দেখা যাচ্ছে হচ্ছে অন স্পট হচ্ছে আমাদের মাথায় যা আসতেছে, অন স্পট আমাদের মাথায় যে চিন্তাগুলো আসতেছে বা যে টেকনিকগুলো আসতেছে সেগুলো হচ্ছে আমরা ইউজ করা ট্রাই করতাম। কিরকম যে সে হচ্ছে যে আমরা যখন 2 নম্বর গেট, বহদ্দারহাট, মুরাদপুর এই পার্টগুলোতে কিন্তু এনাফ গলি আছে, এনাফ এক্সিট আছে। তো আমরা চেষ্টা করতাম প্রতিটা এক্সিটে কিছু মানুষ থাকার জন্য। পুলিশ যখনই সামনে মুভ করতো, পুলিশ হচ্ছে এক্সিটগুলো থেকে সে পুলিশ হচ্ছে এই পাশ থেকে মুভ করতেছে, স্টুডেন্ট এই পাশে আছে, বাট এই দুই পাশে স্টুডেন্টরা প্রতিটা গলির মধ্যে স্টুডেন্টরা ওয়েট করতো। পুলিশ যখন এই পাশে চলে আসছে, দুই গলি থেকে হচ্ছে স্টুডেন্টরা পুলিশে অ্যাটাক করতো। তাহলে যেটা হচ্ছে পুলিশ আলাদা হয়ে যেত, অনেক অনেক ক্ষেত্রে আলাদা হয়ে গেলে আমরা চাইতাম হচ্ছে 4-5 জনকে আলাদা করে ওদের উপর অ্যাটাক করার। অ্যান্ড দেখা গেছে বহদ্দারে কিন্তু অনেক পুলিশ সদস্য আহত হয়েছে, কিরকম আহত হয়েছে, অনেক সিভিয়ার ইনজুর্ড হয় নাই, বাট তারা একটা দুইটা ঢিল খাইছে, ইট খাইছে। কেন খাইছে? কারণ হচ্ছে এই যে চারপাশে যে অ্যাটাকগুলো, আমার কাছে মনে হয়েছে ওদের মনোবলটা ভাঙার জন্য এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। কারণ আমরা নর্মাল ইট দিয়ে বা লাঠি দিয়ে আসলে পুলিশকে কখনোই ইয়ে করতে পারবো না, কারণ পুলিশ আমাকে গুলি করতেছে, পুলিশ আমাকে ফায়ার করতেছে, টিয়ারশেল মারতেছে প্রায় 1 কিলোমিটার দূর থেকে। তো আমরা 1 কিলোমিটার দূরে গিয়ে আসলে ইট দিয়ে কিছুই করতে পারতেছি না, বাট অ্যাটলিস্ট তাদের মনোবলটা ভাঙার জন্য, তাদেরকে আলাদা ফিল করার জন্য এই জিনিসটা গুরুত্বপূর্ণ ছিল। আমি যদি বলি বহদ্দারহাট ইনসিডেন্টের কথা যদি বলি, ওই দিন হচ্ছে যে আমরা বেসিক্যালি হচ্ছে 2 নম্বর থেকে হচ্ছে বহদ্দারহাট অনেক কষ্ট করে গেছিলাম। অ্যান্ড একটা পর্যায়ে দেখা গেছে যে আমরা সবাই আলাদা হয়ে গেছি, মানে এরকম ভাগ 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 হতে হতে সবাই আলাদা হয়ে গেছি। তো একদম সুলভ বহরে ফার্স্ট গলিতে ছিলাম হচ্ছে আমরা কয়েকজন, আমরা 5-6 জন। তো পুলিশ সামনে চলে আসছে, আমরা ইনিশিয়ালি চিন্তা করছিলাম হচ্ছে আমরা এই পাশ থেকে ইট মারবো। তো আমার সাথে ছিল হচ্ছে 1-5 এক ভাই ছিল চুয়েটের, আর কিছু জুনিয়র ছিল 4-5 জন। চুয়েটের জুনিয়র না, বাট আশেপাশের জুনিয়র, এলাকার জুনিয়র। তো ওরা হইতেছে যে যখন পুলিশ সামনে মুভ করছে, পুলিশ এইবার যেটা করছে, পুলিশ আমাদের সামনে সরাসরি চলে আসে, মানে মেইন রোড দিয়ে বেয়ে যায়। বাট আমরা যেহেতু ফার্স্ট গলিতে ছিলাম, পুলিশ হচ্ছে গলির ভিতরে ঢুকে গেছে। তো আমরা ধরে নিয়েছিলাম যে, মানে আমি ধরে নাই, আমি পরে বুঝতে পারছি হয়তো ওই টাইমে আমি মারা যেতে পারতাম, বাট ওই টাইমে যখন পুলিশ ঢুকছে অ্যান্ড আমরা তখন জানি যে পুলিশ মানে একদম গলির মুখে, তখন হচ্ছে যে আমার কাছে ভিডিও আছে, আমি আপনাকে ইনশাল্লাহ পরবর্তী দেখাবো। যে তখন হচ্ছে আমরা সামনে মুভ করতেছিলাম, যে পরে দেখলাম হচ্ছে পাশে ওই ভাইয়ের সিএসএ জামা পড়া ছিল, ভাইকে জিজ্ঞেস করলাম ভাই কোন ব্যাচ, মানে আমি তখনও জানি না যে আসলে পুলিশ ঢুকছে বা এইসব হইতে পারে, আমরা ইট নিয়ে আমার সামনে যাচ্ছি পুলিশকে মারার জন্য। তো তখন হচ্ছে ভাইয়ের চেহারার মধ্যে আমি তখন মৃত্যু ভয়টা দেখছি যে না, মানে উনি কিছুক্ষণ আমার দিয়ে তাকাই আছে, আমার তখন হচ্ছে মুখের মধ্যে গ্যাপে জানা ছিল, আমার টি শার্ট পেঁচে রাখছিলাম। তো উনি টি শার্টটা আমার নিচে নামাইছে, আমার চেহারা দেখছে, বলা হচ্ছে 1-5। তো ওনার যে ওই মোমেন্টামটা বা ওই মুহূর্তে ওনার চেহারাটা,
ওই চেহারাটা লেজিট কিছু হচ্ছে বলতেছিল আমাকে যে না আমি হয়তো মরে যাবো। তো আমি তখন বললাম মানে ওনার চেহারা দেখে বলছি আচ্ছা ভাই আমি আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ বলে আমি দৌড়তেছি, ভাইও দৌড়তেছি আমিও দৌড়তেছি, দুজন দুই পাশে দৌড়তেছি। পরে হচ্ছে যে আমার পিছনে ব্যাক করার পর উপর থেকে হচ্ছে আমার বিল্ডিং এর উপর থেকে কিছু মানুষজন ছিল, এলাকার মানুষজন, লোকাল মানুষজন, ওরা আমাদেরকে বলছিল পুলিশ ঢুকে গেছে তোরাও চিট মার। কারণ আমরা 5 জন, পুলিশ হচ্ছে প্রায় 20-50 জন পুলিশ ঢুকছে, মানে আমাদেরকে পাওয়া মানে তাদের মেরে ফেলবে। তো তখন হচ্ছে আমরা অনেক ভিতরে ছিলাম, আমরা ইট মারা শুরু করছি। পুলিশ আসলে জানে না আমরা 5-6 জন আছে, তো পুলিশ ভাবছে হয়তো অনেকজন আছে, বা পুলিশ সামহাও কোনো কারণ হচ্ছে পিছনে মুভ করছে, পিছনে ব্যাক করার টাইমে বাকি সবাই হচ্ছে ওই পাশে আবার এটা করছে। আচ্ছা আদিল, তুই হচ্ছে আমাকে একটু আগে বলতেছিলি যে বিল্ডিং থেকে ছাত্রলীগের পড়ে যাওয়া নিয়ে হচ্ছে তুই কিছু জিনিস শেয়ার করতে যাচ্ছিস, ওই বিষয়টা আমার সাথে একটু শেয়ার কর। আচ্ছা ওই দিন হচ্ছে ভাই মুলকপুরে মানে আমি আপনাকে ওই দিনের একদম ইনিশিয়াল কথাটা ইয়াটা বলি। আমি হচ্ছে যে অক্সিজেন থেকে গাড়ি চলতেছিল না কিন্তু আমি ভেঙে ভেঙে আসতেছিলাম। অক্সিজেন থেকে হচ্ছে আমি 2 নম্বর গেট আসি ফার্স্টে। যখন আমি শুনতেছিলাম প্রত্যেকটা জায়গায় হচ্ছে ছাত্রলীগ স্টে করতেছে, ওই দিন আওয়ামী লীগ ফর দ্য ফার্স্ট টাইম নামছে। আওয়ামী লীগ আর যুবলীগ, মানে ইনিশিয়ালি সেন্ট্রাল নির্দেশনা হচ্ছে আওয়ামী লীগ যুবলীগ নামছে। তো 2 নং গেট পুরো দখল ছিল আওয়ামী লীগের, মানে আওয়ামী লীগের নেতা কর্মীরা সবাই ছিল 2 নং গেটে, প্লাস সাথে পুলিশ। তো আমি চিন্তা করলাম যে হচ্ছে অন্য অন্য জায়গায় ছাত্রলীগ আছে, মুরাদপুর ছাত্রলীগ, ষোলকভর ছাত্রলীগ। তো আমি চিন্তা করলাম হচ্ছে আমার আওয়ামী লীগের সামনে দিয়ে যাওয়া আমার পক্ষে ইজি হবে। তো আমি যেটা করছি হচ্ছে আমি 2 নং গেটে আসছি। 2 নং গেটে আসার পর ওখানে আমার বেশ কিছু জুনিয়র প্লাস ব্যাচমেট আটকে পড়ছিল। তো আমি চিন্তা করলাম যে হচ্ছে ওদের সাথে আমি ঢুকে যাই, পরে যদি কোনো একটা সেভ এক্সিট পাই সবাই একসাথে বের হয়ে যাবো। মানে আমি একটা কথা বলে রাখি ভাই, আমার টাইমটা আমাকে এই জিনিসটা অনেক বেশি ইন্সপায়ার করছে যে আমার একটা জুনিয়র আটকা পড়তেছে, দ্যাট মিনস ওকে বাঁচানোর জন্য আমার যাওয়া উচিত। মানে আমার একটা জুনিয়র মাইর খাবে, আমার একটা জুনিয়র মানে কারো মারা যাবে, এই জিনিসটা আমি কখনো মেনে নিতে পারিনি। হতে পারে এখন শুনতে হতে অনেকটা গ্যাস হতে পারে, বাট এটা আসলে সত্যি। ওই টাইমটাতে আমাকে ওই জিনিসটা ফিল করছি। তো আমি 2 নং গেটে আসার পর 2 নং গেটে দেখা হচ্ছে মানে গলাগলি হচ্ছিল, পুলিশ গুলি করতেছিল, কারণ যেহেতু আওয়ামী লীগ আছে। তো আমি হচ্ছে 2 নং গেট 7 ডেজের সামনে দাঁড়াইছিলাম। 7 ডেজের সামনে ওখানে গোলাগুলি হওয়ার কারণে প্রত্যেকটা মানে দোকানগুলোর হচ্ছে গেটগুলো লাগাই দিচ্ছিল, অ্যান্ড কোথাও ঢোকার অবস্থা নেই, আমার কাঁধে ব্যাগ ছিল। তো আমাকে দেখে বোঝা যাচ্ছে স্টুডেন্ট। প্লাস আমার হচ্ছে ওই দিন আমি চুয়েটের টি শার্ট পরে বের হয়েছি, কাঁধে ব্যাগ ছিল না, শুধু চুয়েটের টি শার্ট ছিল, চুয়েটের জার্সি ছিল। তো জার্সি পিছনে হচ্ছে আমার চুয়েট লেখা, আদিল লেখা, আইডি লেখা, প্লাস সামনে সিএসি টুজিও লেখা, মানে একদম পুরো আইডেন্টি বোঝা যাচ্ছে। ওই মোমেন্টটাতে আমি এক পাশে ছিলাম, আমার পাশে হচ্ছে কিছু এলাকার লোকজন, ওরা স্টুডেন্ট না, ওরা দেখতেছিল কি ওদের উপরে আক্রমণ হবে না, ওরা বুঝতেছিল ওদের মানে এলাকার লোকজন যেহেতু, ওরা দেখতেছিল আমি ওদের পাশে দাঁড়াই আছি, ওরা আমাকে বারবার বলছিল তুমি এখানে সরে যাও। বাট আমি দেখছিলাম সামনে হচ্ছে আমার মানে ফর দ্য ফার্স্ট টাইম আমি দেখছি একটা মানুষকে মানে মেরে যে গুরুতর আহত করে, মানে একটা, উনি সাংবাদিক কিনা জানি না, বাট খাতে ক্যামেরা ছিল, ওনাকে আওয়ামী লীগের ওরা দৌড়ানি দিচ্ছে, দৌড়ানি দিয়ে হচ্ছে ওনাকে ফেলে হচ্ছে যে লাঠি দিয়ে যতক্ষণ পারে ততক্ষণ মারছে। আমি জানি না পরে হচ্ছে ওনাকে রেস্কিউ করা পসিবল হয়েছে কিনা। পরে হচ্ছে আবার আমি যেখানে ছিলাম সেদিকে হচ্ছে মানে আওয়ামী লীগ দৌড়ে আসছে। পরে হচ্ছে আমি ওদিক দিয়ে গিয়ে মেয়র গলি মসজিদে নামাজটা পড়ছি। মেয়র গলি মসজিদে আমি নামাজ পড়ছি, প্লাস আমার সাথে 2 জন জুনিয়র ছিল। পরে ওই 2 জন জুনিয়রকে হচ্ছে আমি বলছি তোর মসজিদে থাক, তোদের হচ্ছে বের হওয়ার প্রয়োজন নাই, যদি পরিস্থিতি স্বাভাবিক হয় 1 ঘন্টা 2 ঘন্টা তোর মসজিদে থাক। আমি দেখি আমার কিছু জুনিয়র হইতেছে মুরাদপুরের দিকে আছে। তো আমার সাথে কন্টিনিউয়াস কন্ট্যাক্ট হচ্ছিল আমার 2 জন জুনিয়র আর হচ্ছে আমার একটা ব্যাচমেট, ওরা হচ্ছে মুরাদপুর ছিল। তো আমি হচ্ছে ওরা বলতেছিল বারবার যে আমরা আটকা করছি, আমাদের 2 পাশ থেকে হচ্ছে আমাদের ডেপ টেপে ফেলে দেওয়া হয়েছে, মানে আমরা পুরো লক হয়ে গেছে, এখান থেকে মানুষ আসা লাগবে। তো আমি করলাম কি, আমি দেখছি 2 নম্বরের দ্বিতীয় মুখ আমাকে পক্ষে পসিবল না, আমার জার্সি আছে, প্লাস আমাকে দেখে ফেলছিল অলরেডি। তো পরে যেটা করলাম হচ্ছে আমি ভিতর দিয়ে 2 নং গেটের কসমোপলিটনের ভিতর দিয়ে হচ্ছে আমি গিয়ে ওই 16 ভোর দিয়ে বের হয়েছি। 16 ভোর দিয়ে বের হয়ে 16 রেল স্টেশন দিয়ে বের হয়ে 16 রেল স্টেশন ওই টাইমে সব ছাত্রলীগ ছিল, সব টোকাই ছিল। বাট আল্লাহর রহমত ওখানে হচ্ছে আমার একটা অনলাইনে ভাষা দেখা হয়েছে, তৈয়ব আহমেদ ভাই। তো ভাই আমাকে বলছিল আদিল ওদিকে যাস না, ওদিকে যাস না, তোর হচ্ছে অবস্থা খুবই খারাপ, এখানে ছাত্রলীগ আছে নিয়ে আসছে, যেহেতু শুধু আমি একা ছিলাম। তো আমি চিন্তা করলাম আমি যদি ওইদিকে না যাই তাহলে হচ্ছে আমার আসলে কোনো লাভই হবে না, কারণ আমি এখানে এদিকে আটকা পড়বো, ওইদিকে আটকা পড়বো। সো আমার বেটার হয়ে হচ্ছে আমার ওই ফ্রেন্ডদের সাথে আমি যাই, মাইর খেলে সবাই একসাথে মাইর খাবো। তো আমি 16 দিয়ে হেঁটে হেঁটে ওই রেল লাইন দিয়ে হেঁটে হেঁটে আমি ফরেস্ট গেট দিয়ে বের হয়েছি। ফরেস্ট গেট দিয়ে বের হয়ে আমি তারপর হচ্ছে মুরাদপুর গেছি। ওই মুরাদপুরে যাওয়ার পর স্টুডেন্টের সাথে ওখানে প্রায় হচ্ছে 20-40 জন মধ্যে স্টুডেন্ট ছিল, অ্যান্ড ওই টাইম হচ্ছে স্টুডেন্ট অনেক বেশি অ্যাটাকিং মোডে ছিল, মানে 40 জন সবাই আক্রমণ করতেছে, মানে মানুষ অনেক কম, বাট ওরা দেখছে হচ্ছে ওদের উপর। কারণ আমরা যাওয়ার পর আমি যেটা দেখছি উপর থেকে অতর্ক হামলা হইতেছে, উপর থেকে বলতে আমার আশেপাশে ছাত্রলীগ নাই, অ্যান্ড বাট হচ্ছে যেটা হচ্ছে উপর থেকে ইট পড়তেছে, মানে অনেক দূরের বিল্ডিং থেকে ইট মারতেছে। তো তখন এর কিছুক্ষণ আগে যেটা হয়েছে আবার যে আমাদের ফার্স্ট শহীদ, মানে চট্টগ্রামের প্রথম শহীদ কি দ্বিতীয় শহীদ, ওই ছেলেটা আমাদের বাকলি একটা ছেলে, ছোট ছেলে, কলেজে পড়তো, 23 ব্যাচ সম্মতি চেয়েছে, 23 ব্যাচ, ওই ছেলেটা মারা গেছে। তো তখন হচ্ছে এই কারণে আমাদের স্টুডেন্ট মানে আমার সামনে না, আমি যাওয়ার কিছুক্ষণ আগে মারা গেছে। তো এই কারণে সবাই অ্যাটাকিং মোডে চলে গেছে, কারণ একটা মানুষ মারা গেছে, তার চোখের সামনে মারা গেছে। তো আমি দেখতেছিলাম ওই মুভমেন্টটা হচ্ছে সবাই মাস্টার্স পেছে, সবাই মারতেছিল, সবাই ইট মারতেছিল, এবং সবাই খুব বেশি অ্যাগ্রেসিভ ছিল। তো ওই মোমেন্টটাতে আমরা দেখছিলাম আমাদের বই পড়তে ইট আসতেছে, বাট কে মারতেছে আমরা বুঝতেছি না।
তো আল্লাহর রহমত ছিল বেসিক্যালি যে অনেক বড় বড় ইট ছিল, মানে ইটের অর্ধেক একটা ইটকে 2 টুকরা করে ইটগুলো মারতেছিল এরকম করে। তো আমরা বুঝতে পারছিলাম কোথায় যাবো, কারণ হচ্ছে আমার গেস করতে পারছিলাম না ইটটা কোন জায়গায় এসে পড়বে। তো আমরা অনেক স্কেলার ছিলাম, বাট আমরা অনেক বেশি হচ্ছে অ্যাগ্রেসিভ ছিলাম ওই মোমেন্টটাতে। আহ, আমাদের ফ্লাইওভার উপরে কিছু মানুষজন ছিল, এলাকার লোকজন ছিল, এলাকার লোকজন মধ্যে হয়তো গাড়ি থেকে নেমে দেখতেছিল কি হচ্ছে না হচ্ছে। ওখান থেকে বলা হয়ে হচ্ছে যে ওই অমুক বিল্ডিং থেকে তোমাকে ইট মারতেছে, অমুক বিল্ডিং মানে ওরা বিল্ডিং বলে দেখাই দিচ্ছে। তো ওই বিল্ডিং এর নিচে গিয়ে দেখলাম হচ্ছে বিল্ডিং নিচে হচ্ছে তালা মারা, মানে ছিটকিনি তালা মারা, উপর থেকে হচ্ছে ওরা আগে থেকে ইট টিট জড়ো করে রাখছিল, ওগুলো দিয়ে মারতেছে। মানে এটা পরে বুঝছি আর কি, পরে ওঠার পর বুঝছি, আমি উপরে উঠি নাই যদিও বা। তো আমার প্রচন্ড রাগ উঠছে, আমিও সাথে হচ্ছে সবাই খেয়ে দৌড়তেছি বিল্ডিং এর দিকে, কারণ এতক্ষণ ধরে ইট মারছে, এতক্ষণ ধরে সবাই ইট খাইছে, অ্যান্ড ওরা এত সেফলি আছে এটা আসলে সহ্য করা যায় না। তো তখন হচ্ছে আমি দৌড় দিছি ওদের সাথে, অ্যান্ড হচ্ছে আমি গেটের একটু আগ পর্যন্ত গেছি, বাট পরে দেখলাম যে হচ্ছে আমার হাতে লাঠি কিছু নাই। সো আমি আসলে ভিডিও ঢুকাটা আমার জন্য রিস্ক হয়ে যাবে, আমি আর ঢুকি নাই, বাকিরা ঢুকছে। অ্যান্ড বাকিরা ঢুকে হচ্ছে পরে তো পরে জিনিসটা ভিডিওতে দেখা যাচ্ছিল যে বেসিক্যালি ওরা উপরে ওঠার পর ছাত্রলীগ যারা ছিল, ছাত্রলীগ ছিল না, ওরা হচ্ছে টোকাই ছিল বেসিক্যালি, পরে তো ভিডিওতে দেখে বোঝাচ্ছিল ওরা টোকাই ছিল। তো ওরা হইতেছে অনেক, ওদের কলিজা অনেক ছোট, ওরা অনেক ভীতু। তো দেখা গেছে স্টুডেন্ট ওঠার সাথে সাথে হচ্ছে ওরা মানে ওরা হচ্ছে স্কিপ করার জন্য দেখা যাচ্ছে যে মানে যেটা হচ্ছে রেলিং আছে, রেলিং বেয়ে হচ্ছে ওই পাশে যাচ্ছিল। অনেকেই দাবি করছে হচ্ছে স্টুডেন্টরা বেসিক্যালি ওদেরকে রেলিং দিয়ে ফেলে দিচ্ছে, বাট এই কাজ আসলে কখনোই করে না। ভিডিওগুলোর মধ্যে আপনি দেখবেন যে ওরা নিজেরাই দৌড় দিচ্ছে। তো যখন একসাথে অনেকেই নামার চেষ্টা করতেছিল, অনেকে পড়ে গেছিল। জি 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 পড়ে গেছে, এন্ড ওইটাই হয়েছে আর কি বেসিক্যালি। এন্ড পরে হচ্ছে আমরা এই কিছুক্ষণ পরে আমরা সবাই হচ্ছে মূলত সেন্ট্রালে চলে আসি। আমাদের কিছু ভাই ব্রাদার হচ্ছে পদ্মার থেকে জয়েন করছিল, এন্ড কিছুক্ষণ পরে হচ্ছে ওই দিনের কার্যক্রম সমাপ্তি ঘোষণা করে। তো ওইটা কি বেসিক্যালি ইনসিডেন্ট ছিল। আমি পরে যেটা ভয় পাচ্ছিলাম, যেহেতু হচ্ছে ভয় পাচ্ছিলাম বলতে ওখানে বাকি সবাই হচ্ছে মাস্ক পরা ছিল, বাকি সবাই হচ্ছে মুখের মধ্যে গেছিল, বাট আমার মুখের মধ্যে কিছু ছিল না। আমার টি শার্ট ছিল, টি শার্টের নাম ছিল। তো এটা খুব নর্মাল যে যদি হচ্ছে পুলিশ একটু ইনভেস্টিগেট করে আমাকে খুব ইজিলি হচ্ছে বের করে ফেলতে পারবে। আর ওই ইনসিডেন্টটা নিয়ে সবচেয়ে বেশি কিন্তু আওয়ামী লীগ থেকে শুরু করে বা সব জায়গা থেকে হচ্ছে এটা নিয়ে অনেক বেশি সিরিয়াসলি কাজ করা হচ্ছিল, যেহেতু মানে ফর দ্য ফার্স্ট টাইম এটাকে অনেক বেশি ওরা নিজেদের নিজেদের পক্ষে প্রচার করতেছিল, এবং ছাত্রলীগের ফর দ্য ফার্স্ট টাইম কেউ অ্যাটাক হয়েছে, এরকম করে ইনজুর্ড হয়েছে। তো ওইটা নিয়ে অনেক ইনভেস্টিগেশন থেকে শুরু করে সবকিছু হচ্ছিল। তো ওই জিনিসটা আমাকে একটা ব্যাকলাশ হিসেবে কাজ করছে, বাট পরে ফিল করলাম যে যদি মরি তাহলে হচ্ছে মানে ওদেরকে মেরে মরবো, আমি কখনো একা মরবো না। ওই জায়গা থেকে আসলে পরবর্তীতে কন্টিনিউ করছে আর কি। আচ্ছা আদিল, আমার লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে এই আন্দোলনে আমরা কি পেয়েছি আর কি হারিয়েছি? লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে আমরা এই আন্দোলন করে আমরা কি পাইছি আর মানে আমরা কি হারাইছি? আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা আমি একটু বড় করে দিব উইথ টাইম লাইন। প্রথমত হচ্ছে এই আন্দোলনে কি পাইছি সেটা হচ্ছে আমরা শিক্ষার্থীরা, আমার সাধারণ ছাত্ররা যে ইউনাইটেড, সাধারণ ছাত্রের ইউনিটি, এটার একটা প্রুফ পাইছি। সাধারণ ছাত্রের পাশাপাশি প্রত্যেকটা মানুষের সাথে আমরা জানি কি প্রত্যেকটা এন্টিটি আর অনেকগুলো এন্টিটির সাথে কানেক্টেড, এই এন্টিটিগুলোকে আমরা অ্যাক্টিভ করতে পারছি। সে আমার টিচার যারা প্রথম ইনিশিয়ালি কিন্তু টিচারদের সাপোর্ট ছিল না, বা ওরা নিজস্ব বিভিন্ন কার্যক্রম ছিল। আমাদের ভার্সিটি স্যাররা হচ্ছে কর্মবিরতি দিচ্ছিল, আমরা জানি 1 মাস ধরে প্রায়, যে ওদের পেনশন নিয়ে বিভিন্ন কাজ ছিল। তো দেখা যাচ্ছিল ওরা আমাদের সাথে কানেক্টেড না, আমরা ওদের সাথে কানেক্টেড না। প্লাস সাধারণ দেশের জনগণ, এই মানুষগুলো আমাদের সাথে কখনো কানেক্টেড ছিল না, বা আমরা অনেকে স্কেডার্ড ছিলাম। পরে দেখা গেছে যে আমি যদি আপনাকে বলি যে একদম টাইম লাইন দিয়ে যদি বলি, আমি 7 তারিখের কথা যদি বলি আর 7 জুলাইয়ের কথা যদি বলি, 7 আগস্টের কথা যদি বলি, এই একটা মাসের মধ্যে পুরো বাংলাদেশের মধ্যে আমূল পরিবর্তন চলে আসছে মানুষের মধ্যে। আমি একটা টাইমে নিজে ফিল করা শুরু করছিলাম পাশের মানুষটা আমার ভাই, এই পাশের মানুষটা আমার বোন, এই দেশটা আমার দেশ। এই রিয়েলাইজেশনটা আমি 22 বছর 23 বছর পরে এতদিন পরে ফিলটা করতে পারছি। এটা শুধু আমার ফিলিংস না, আমার দেশে আমি বিশ্বাস করি আমার যে মানুষগুলো রাস্তায় নামছে, যে মানুষগুলো রাস্তা ঘরে বসে দোয়া করছে, প্রত্যেকটা মানুষের ফিলিংস। এন্ড এই ফিলিংসটা আসলে আপনি আমাকে দেশপ্রেমের চেতনা বুঝে বলা পসিবল না। এই ফিলিংসটা আপনি বইয়ের মধ্যে লিখে কখনো এক্সপ্লেন করতে পারবেন না। এই ফিলিংসটা হচ্ছে আপনার গেইন করতে হবে। এই গেইনটা আমরা হচ্ছে এই আন্দোলনের মাধ্যমে করছি। আমি যদি আপনাকে ক্লিয়ারলি বলি, আমরা কিন্তু এই আন্দোলনের সময় আমি যদি আপনাকে বলি, আমার হচ্ছে এক ব্যাচমেট, আমি ব্যাচমেটকে কখনোই চিনতাম না, ও যদি 21 বছর সে কন্টিনিউ করে, ও হচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম আমাদের চুয়েটের প্রথম ব্যক্তি যাকে হচ্ছে আটক করা হয়। এটা হচ্ছে আন্দরকিল্লায় হচ্ছে যে নামাজের পর লালদিঘির মাঠে হচ্ছে গেছিল, জানাজা ছিল, ওই জানাজা থেকে আসার সময় আটক করা হয়। ওকে আটক করার পর আমার মনে হয়েছে আমার ভাইকে আটক করছে। ওকে আর আটক করা শুধু আমি না, অনেক ভাই আমাদের চুয়েটে অনেক সিনিয়র ভাই, আমার হচ্ছে 00001 ব্যাচ, 96 ব্যাচ, 97 ব্যাচ, ওরা সবাই কানেক্ট করা ট্রাই করছে, সবাই কন্ট্যাক্ট করা ট্রাই করতেছিল ওর কি অবস্থা, ওর ফ্যামিলির কি অবস্থা, এবং সবাই খবর নিচ্ছিল। ইভেন একটা টাইম ওর আব্বু হচ্ছে অনেক অতিষ্ঠ হয়ে গেছিল, এতগুলো মানুষের কল আসতেছে। তো আমরা কন্টিনিউস হচ্ছে ওর কি হচ্ছিল না হচ্ছে আপডেট নিচ্ছিলাম। প্লাস যদি আমাদের চুয়েটের সেকেন্ড যে ছেলেটা গ্রেফতার হয়েছিল, ওর আব্বু কিন্তু পুলিশ, ঢাকায় গ্রেফতার হয়েছিল, এবং ওকে অন্য 2 জন সমন্বয়কের সাথে গ্রেফতার করা হয়, জিম। তো আমার এখনো মনে আছে ওই দিন হচ্ছে আমি আন্দোলন করে আসি সকালবেলা, রাতের বেলা সারা রাত আমি একটা মনে ঘুরে ঘুমাইতে পারি না। আমি আন্টিকে কল করছিলাম কন্টিনিউ, আন্টি আমি বুঝতাম মানে কাঁদতেছে, মানে আন্টি নিশ্চয়ই নামাজ পড়তেছিল, জানি না, মানে ওকে ছাড়তে সারাইতে পারে তখন। ওর আব্বু পুলিশ হওয়ার সাথে ওর আব্বু ঢাকাতেই আছে, তারপরে সারাইতে পারে তখন রাত 1টা
আমি হচ্ছে প্রায় 20 থেকে 40টা কল করছি প্রত্যেকটা স্যারকে, আমাদের কলেজ ভার্সিটির প্রত্যেকটা স্যারকে কানেক্ট করা ট্রাই করছি, স্যার আপনারা ট্রাই করেন, আমরা ট্রাই করতেছি, যতভাবে যে পসিবল সবার সাথে কনেক্ট করা ট্রাই করছিলাম, এবং হচ্ছে ওর আব্বুর সাথে ওর আম্মুর সাথে। আন্টিকে আমি কন্টিনিউয়াস কল দিচ্ছিলাম, আন্টি কন্টিনিউয়াস হচ্ছে যে কান্নাকাটি করছিল, আমার বলছিল বাবা দোয়া করো, বাবা দোয়া করো, বাবা দোয়া করো। তো ওই মোমেন্টটা আমার কাছে মনে হয়েছিল যে উনি আমার মা, আমি আমার মার সাথে কথা বলতেছি, এন্ড আন্টি কান্না শুনে আমি কাঁদতেছিলাম, আমি জায়নামাজে বসে দোয়া করছিলাম, আল্লাহ ছেলেটা তুমি দ্রুত হচ্ছে ইয়া করে দাও। আমি বিশ্বাস করি শুধু আমি না, এটা হচ্ছে এটা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা মানুষ যারা জানে যে মানে জিম হচ্ছে গ্রেফতার হয়েছে, প্রত্যেকটা মানুষ দোয়া করতেছিল। এবং টুইটারের মধ্যে, টুইটার আড্ডাবাজের মধ্যে কন্টিনিউয়াস পোস্ট আসতেছিল যে জিমের কি অবস্থা, জিমের আপডেট কি। এই ব্যাপারটা আমরা যে একটা পরিবার, এই পরিবারটা যে শুধুমাত্র আমার পরিবার, আমার ব্যক্তি পরিবারের মধ্যে সীমাবদ্ধ না, এই পরিবারটা যে আমার চুয়ের একটা পরিবার, বাংলাদেশ একটা পরিবার, আমার চট্টগ্রাম একটা পরিবার, এই পরিবারের ফিলিংসটা। আর যদি বলতে হচ্ছে আমার বিতার্কিক, আমি ফার্স্ট থেকে একটা জিনিস আক্ষেপ ছিল যে আমার বিতার্কিক যে ভাইরা সবাই হচ্ছে যুক্তির কথা বলে, এরা কই আসলে। একটা মোমেন্টে দেখলাম যে প্রত্যেকটা মানুষ তার জানের ভাই, আমি জানি হচ্ছে যারা বিতর্ক অনেক সিনিয়র লেভেলে আছে, ওরা অনেক জায়গায় কানেক্টেড, সরকারিভাবে অনেকভাবে কানেক্টেড, ওরা অনেক কিছু বলতে পারে না। বাট লাস্ট টাইম বলতে এসে দেখা গেছে এই মানুষগুলো আসলে ঘরের মধ্যে বসে থাকে নাই, তার চাকরি চিন্তা বাদ দিয়ে তার হচ্ছে দুনিয়ার যত রেসপন্সিবিলিটি আছে, দুনিয়ার যত পিছুটান আছে, এই মানুষগুলো সামনে চলে আসছে। এই মানুষগুলো বলছে আমাদের কথা বলতে হবে, এই মানুষগুলো তাদের ইয়াতে স্টেটমেন্ট দিচ্ছে। আমার যদি ভুল না হয়, আমি জানি না পৃথিবীর ইতিহাসে কখনো হয়েছে কিনা একদিনে সেম একটা ফেসবুক প্ল্যাটফর্মের মধ্যে সবার প্রোফাইল পিকচার একদিনে চেঞ্জ হয়েছে। আমি দেখছি আমার চুয়েটের যারা মেটাই জব করে, যারা ফেসবুকে জব করে, যারা হচ্ছে আপনার গুগলে জব করে, এই মানুষগুলো আমার সাথে সংহতি জানাইছে, এই মানুষগুলো বিদেশে বসে হচ্ছে আমার খোঁজখবর নিয়েছে, এই মানুষগুলো বিদেশে বসে বসে আমার প্রতিনিয়ত আপডেট জানছে। এই যে আমরা বাংলাদেশের একটা কমিউনিটি, এই যে আমরা চট্টগ্রামের একটা কমিউনিটি, এই যে আমরা স্টুডেন্টের একটা কমিউনিটি, মানুষ একটা কমিউনিটি, এই কমিউনিটিটা আমার রিয়েলাইজেশন আসছে। অ্যান্ড আমি যদি বলি আপনার পার্থক্যটা বা পরিবর্তনটা কি হয়েছে, আমি বিশ্বাস করি এই রিয়েলাইজেশনটা বা এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা আপনার অনেক বেশি জরুরি আপনার একটা বেটারমেন্টের জন্য। আমরা দেখতে পাই হচ্ছে স্বাধীনতার কথা যদি বলি 5 আগস্ট, এর পরের অবস্থা যদি দেখি, এর পরে অনেক অরাজকতা হয়েছে, অনেক লুটতরাজ হয়েছে, অনেক হানাহানি হয়েছে। বাট এট দ্য সেম টাইম আমার সিলভার লাইনিংটা কি, সিলভার লাইনিংটা হচ্ছে আপনার এই অরাজকতাগুলো মানুষ একসাথে গিয়ে আবার প্রতিহত করছে। অনেক মারামারি হয়েছে, আপনার যদি 10 জন মারামারি করে থাকে, বাকি 90 জনের প্রতিহত করছে, বাকি 90 জনের বিরোধিতা করছে। এবং আমি দেখছি মানুষ, যে মানুষগুলো জীবনে কথা বলে না, যে মানুষগুলো সারা জীবন বইয়ের মধ্যে পড়েছিল, সেই মানুষগুলো আজকে রাস্তায় নামছে। সেই মানুষগুলো হয়তো মায়ের খায় নাই, একদিন নামছে, বাট আমি বিশ্বাস করি এই একদিন নামাটা আমার এই আন্দোলনের সফলতা। এই মানুষটাকে ফিল করানো যে তুমি আমাদের অংশ, আমরা সবাই বাংলাদেশ, আমরা সবাই মানুষ, আমরা সবাই শিক্ষার্থী, আমরা সবাই ছাত্র জনতা, এই রিয়েলাইজেশনটা আসছে। এবং আমরা দেখছি হচ্ছে পুলিশদের মতো, পুলিশ যখন গুলি করছে, আমি আপনাকে কিছুক্ষণ আগে বলছিলাম যে আমাকে যেই পুলিশগুলো হচ্ছে রাবার বুলেট মারছে, আমাকে আহত করছে, আমি পড়েছিলাম। কিছুক্ষণ পর হচ্ছে ওই মানুষগুলোর সাথে আমরা কথা বলছি, গিয়ে ওরা বলতেছিল যে না, আমি দুজনকে বাঁচানোর চেষ্টা করছি ভাই, আমি মুখকে বাঁচানোর চেষ্টা করছি, আমি 2টা গুলি কম ছুটছি, বা আমি এদিকে গুলি ছুড়ি নাই। এরা আমাকে বলছিল নিজেকে নিয়ে জবাবদিহিতার জায়গাটা তারা হচ্ছে নিজেকে এতটুকু ক্লিয়ার রাখার চেষ্টা করতেছিল। এই চেষ্টাটা যারা ফ্রন্ট লাইনে কাজ করছে পুলিশের, তাদের মধ্যে এই মিনিমাম চেষ্টাটা আমার মধ্যে গুরুত্বপূর্ণ ছিল। অ্যান্ড বাংলাদেশের জন্য এই পরিবর্তনটা, আমাদের শিক্ষার্থীদের মধ্যে এই পরিবর্তনটা, এই কানেক্টিভিটিটা, এই চেতনাটা, আমি আবার বলছি, আমরা যারা এই প্রজন্ম, তারা কিন্তু আমার মুক্তিযুদ্ধ দেখি নাই, আমরা মুক্তিযুদ্ধের অনেক গল্প শুনেছি, কিন্তু এই গল্পগুলো আমাদের কখনো হচ্ছে ওই রকম মানে ফিলিংস দিতে পারে নাই, ওই রকম হচ্ছে অনুভূতি সৃষ্টি করতে পারে নাই যে এই দেশটা আমার, এই দেশটাকে আমি অর্জন করেছি, বা আমার দাদা নানারা যুদ্ধ করে অর্জন করেছে। এই জিনিসটা কখনো আমাকে ওই রিয়েলাইজেশন মানে তৈরি করতে পারিনি। কিন্তু আমার এই 24-এ যে আন্দোলন ছিল, সেই আন্দোলনটা আমি জানি আমার অনেক ভাই বাদার ঘরের মধ্যে বসে আছে, তারাও আমাকে কন্টিনিউয়াস কল করতেছিল, আদিল তোর কি অবস্থা, আদিল অমুক জায়গা হচ্ছে ছাত্রলীগ আছে, অমুক জায়গা ছাত্রলীগ আছে, তুই একটা পোস্ট কর যে ওখানে ওদিক থেকে স্কিপ করার জন্য। এমনও দিন গেছে যে হচ্ছে আমি যেদিন কোর্ট বিল্ডিংয়ে ছিলাম, সেদিন প্রায় হচ্ছে আমরা 10,000 মতো স্টুডেন্ট কোর্ট বিল্ডিংয়ে ছিলাম। আমি দেখেছি আমার লয়ার ভাইয়েরা, ওই দিন কিন্তু লয়ার ভাইয়েরা যে পুরো প্রোটেকশন দিচ্ছে, ওই দিন পুরো চট্টগ্রামের পুরো সব পুলিশ আর্মি কিন্তু সব ওই কোর্ট বিল্ডিংয়ের সামনে ছিল, কিন্তু একটা মানুষকে গ্রেফতার করতে দেয় নাই। দুজনকে ইনিশিয়াল গ্রেফতার করেছিল, পরে ওদেরকে ছাড়াই আনছে। এই যে মানুষগুলা পুরো টাইমে ফুল টাইম প্রোটেকশন দিচ্ছে, এই লয়ার যারা, এটা কিন্তু ওখানে কিন্তু সব দলের লয়ার আছে, বাট স্টিল যে ছাত্র জনতাকে তারা প্রোটেকশন দিচ্ছে, তাদেরকে হচ্ছে ইনিশিয়ালি সেফলি প্রবেশ করাইছে, সেফলি হচ্ছে এক্সিট করতে দিচ্ছে, বা পুলিশের হাত থেকে বাঁচাইছে, ছাত্রলীগের হাত থেকে বাঁচাইছে। ওই সাপোর্টটা লয়ার যে, আমরা তুমি কি জানতাম লয়ার মানে হচ্ছে মানুষের খারাপ, বা এরকম একটা মেন্টালিটি মানুষজন ছিল, লয়ার যে ভালো হতে পারে, লয়ার যে আপনার ভালো কাজ করতে পারে, ওই জিনিসটা ওই টাইমে ফিল করছি। বা এই যে মানুষগুলো আমার খোঁজখবর নিচ্ছে, আমি কিন্তু কোর্ট বিল্ডিংয়ে বসে আমার দুজন জুনিয়র আমাকে কল করলো যে ভাই চকবাজার আর 2 নং গেট হচ্ছে অনেক ছাত্রলীগ, এদিকে কোনো একটা স্টুডেন্ট পাইলে হচ্ছে ওরা পুলিশে হাতে দিচ্ছে, পুলিশ গ্রেফতার করতেছে, আপনি একটু বলেন যে একটা পোস্ট দেন যে এদিকে যাতে কেউ না আসে। আমি ওখানে বসে বসে পোস্ট দিচ্ছিলাম। কিন্তু এই জিনিসগুলো যে আমার একটা মানুষ যে মানুষের ঘর থেকে বের হতে পারতেছে না, সে
কনসার্ন আমাকে নিয়ে, সেই কনসার্ন আমার ভাইদেরকে নিয়ে, সেই কনসার্ন হচ্ছে আমার ফেসবুকে যে 1,000 মানুষ কানেক্টেড আছে সেই 1,000 মানুষকে নিয়ে, এই কনসার্নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। মানুষ হিসেবে এই ধরনের অনুভূতি সৃষ্টি করাটা, মানুষ হিসেবে এই মানবিক গুণাবলীগুলো সৃষ্টি করাটা, আমার প্রতি সৃষ্টি করাটা, এগুলো কিন্তু আমাদের মধ্যে এতদিন ছিল, কিন্তু এটা কখনো আমরা প্রকাশ করতে পারিনি। এই জিনিসগুলো আমাদের এইটার মাধ্যমে প্রকাশিত হয়েছে। আমরা জানি অনেক খারাপ কিছু ঘটতেছে, বাট আমরা চাই ভালো কিছু হোক। আমরা চাই খারাপগুলোকে, আমরা ভালো মানুষ যারা আছি, ভালো মানুষ হিসেবে যারা নিজেকে প্রকাশ করতে চাই, বা আমাদের মানবিক গুণাবলী যে ভালো দিকগুলো আছে সেইগুলোকে যারা প্রকাশ করতে চাই, সেই ভালো দিকগুলো দিয়ে আমরা খারাপকে প্রতিহত করি। এই জিনিস হচ্ছে আমার বিশ্বাস। আচ্ছা, আর যদি বলি আমরা কি হারিয়েছি, অবশ্যই আমরা আমাদের অনেকগুলো ভাইকে হারিয়েছি, আমাদের অনেকগুলো বোনকে হারিয়েছি। এর পাশাপাশি আমাদের কি মনে হয় তোর, আমাদের হারানোর তালিকায় কি কি আছে? আচ্ছা ভাই, হারানোর তালিকা যদি আমি বলি, আমরা অনেককে হারিয়েছি। ইভেন হচ্ছে আমি লাস্ট দিন 4 আগস্ট, সেদিন আমার সামনে হচ্ছে অনেক রিলেটিভস আমি দেখেছি, জানি না কেউ বেঁচে আছে কিনা, জানি না কয়জন মারা গেছে, বাট আমি দেখেছিলাম যে বেসিক্যালি মানুষ গুলিবিদ্ধ হয়েছে, মানুষ বুকে বুকে গুলি লাগছে, পায়ে গুলি লাগছে। যারা পায়ে লাগছে, হাতে লাগছে, তাদের কোনো হয়তো ক্ষতি হবে না, তারা হয়তো, আমার বেশ কয়েকজন সিনিয়র ভাইয়ের হাতে গুলি লাগছে, গুলি বের করা হয়েছে, ওরা সেফলি করতে পারছে। বাট যাদের বুকে গুলি লাগছে, মাথায় গুলি, কপালে গুলি লাগছে, সেই মানুষগুলো আমি জানি না বেঁচে আছে কিনা। তো আমি সেদিন 8:30-9টার দিকে বাসায় পৌঁছাই। তো আমি ফার্স্টে যে খবরটা পাই সেটা হচ্ছে যে চট্টগ্রামে এতজন মানুষ হচ্ছে গুরুতর আহত, এতজন মানুষ হচ্ছে যে গুলিবিদ্ধ, এবং আইসিইউর মধ্যে চট্টগ্রাম মেডিকেলে যারা আইসিইউতে ছিল ওদের হচ্ছে ট্রিটমেন্ট দিতে দিচ্ছিল না। আমি জানি না কার ট্রিটমেন্ট দিতে দিচ্ছিল না, বা ছাত্রলীগের কেউ হয়তো বা। তো ওই জায়গা থেকে আমি অনেক ট্রমার মধ্যে ছিলাম ওই দিন। আমার এখনো মনে আছে, আমি কখনো এই জিনিসটা ভুলবো না। আমি অনেক বেশি ট্রমার মধ্যে ছিলাম। বাসায় এই দিন যখন পৌঁছাই আমার খুবই বাজে অবস্থা ছিল। তো আমি তখন আমার এখনো মনে পড়বে, সারা জীবন হয়তো মনে থাকবে। আমার টাইগার পাসে প্রত্যেকটা রাস্তায়, আমরা যারা টাইগার পাসে ওই দিন ছিলাম, প্রত্যেকটা রাস্তার প্রত্যেকটা পোর্শনে আমার ছোপ ছোপ রক্তের ছোপ ছোপ দাগ। রক্তের ছোপ ছোপ দাগ বলতে হচ্ছে ছোটখাটো রক্ত পড়লে বা হাত থেকে রক্ত পড়লে যেটা হয় না, মানে আপনার রক্ত জমাট বদ্ধ হয়ে যাওয়া, ওরকম রক্ত, এতগুলো রক্ত। এই জিনিসগুলো আসলে কখনো ভোলা যাবে না, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আমরা দেখেছি একদম আন্দোলনের প্রথম দিন থেকে অনেকের চোখে রাবার বেল্ট লেগেছে, অনেকের কপালে রাবার বেল্ট লেগেছে, বুকে রাবার বেল্ট লেগেছে, এরা হয়তো বেঁচে আছে। কিন্তু তাদের যে ক্ষতিগুলো, তাদের পরিবারের যে ক্ষতিগুলো, আমি যদি বলি স্পেশালি তরুণের কথা যদি বলি, আমরা যেদিন বহদ্দারহাটে ছিলাম, আমরা বহদ্দারহাট থেকে আমি আহত হওয়ার পর আমার বড় ভাই গিয়েছিল, ছোট ভাই গিয়েছিল, ওরাও কিন্তু আমার সাথে পরবর্তী আমাকে রেখেই ওরা হচ্ছে ওরা করতে গেছিল, পরে পুলিশকে কনফার্ম করেছে, ওরা পরে পুলিশকে হিট মারছে। আমরা পরে হচ্ছে যে বহদ্দার দখল হওয়ার পরে বহদ্দার পুলিশ বক্স চালিয়ে দিয়েছিল স্টুডেন্টরা। এরপর হচ্ছে যখন দেখলাম যে সবকিছু ক্লিয়ার, এরপর হচ্ছে আমরা 3জন ব্যাক করি। আমরা ব্যাক করার 5 থেকে 6 মিনিটের পরে হচ্ছে গোলাগুলি হয়, পুলিশ আবার ব্যাক করে, চাঁদা থানা থেকে এমুনেশন নিয়ে পুলিশ আবার ব্যাক করে, পুলিশ ওপেন ফায়ার করে। ওই টাইম হচ্ছে তরুয়া মারা যায়। এবং আমি হচ্ছে তরুয়ার ঘটনাতে দেখছিলাম, যে তরুয়ার কাহিনীটা পড়তেছিলাম, তো ওখানে দেখলাম যে হচ্ছে সে ইনিশিয়ালি তার গুলি লাগার পর সে হচ্ছে কথা বলতে পারতেছিল না, তার ফুসফুসে মানে হচ্ছিল না। তো এই ঘটনাগুলো, যে আমি অনেককেই দেখেছি যারা হচ্ছে তাদের গায়ে গুলি লেগেছে, যাদের কপালে গুলি লেগেছে, যাদের হাতে গুলি লেগেছে, বাট এই আফটার ইম্প্যাক্ট, আফটার কি হয়েছে আমি জানি না, কারণ দেখা গেছে ম্যাক্সিমামকে আমার ভাইরা হচ্ছে নিয়ে গেছে, বাট আমি সামনে আবার চলে গেছি। এই যে পরে ঘটনা যখন আমি পড়া শুরু করছি বা যখন পড়তেছিলাম, এই জিনিস আমাকে একটা রিয়েলাইজেশন আসছে যে না, মানুষগুলো আসলে অনেক কষ্ট, অবর্ণনীয় একটা কষ্টের মধ্যে গেছে। যে মানুষ মারা গেল সে তো চলে গেলে, আর যে বেঁচে আছে, যে মানুষটা আইসিইউতে বেঁচে আছে, যে মানুষটা হচ্ছে বুকের মধ্যে হচ্ছে যে 30-40 আওয়ার নিয়ে বেঁচে আছে, সেই মানুষগুলো আসলে কি পরিমাণ কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই জিনিসটা একটা রিলেশন ছিল। অ্যান্ড 4 আগস্ট যেটা বলছিলাম, 4 আগস্টে যখন আমি বাসায় যাই, যখন শুনতে পাই যে প্রায় 40 থেকে, তখন মনে আমি শুনলাম যে 40 জন বা সামথিং এরকম চলে, আশেপাশে 40 জন মারা গেছে। আমি আমার ফার্স্ট ডে পোস্টটা দিই, আমার অনেক কল আসতেছিল আমার ফোনের মধ্যে, বাট আমি ইনজুর্ড ছিলাম, আমার কাঁধের মধ্যে লাগছিল, কি বলবো যে কাঁধে না, পিঠে হচ্ছে রাবার বেল্ট লাগছিল, প্লাস হাতের মধ্যে হচ্ছে চাকুরিয়া পড়ছিল। তো তারপর হচ্ছে আমি ফার্স্ট যে পোস্টটা দিই যে আমার ভাইরা যারা মারা গেছে, যারা শহীদ হয়েছে, তাদেরকে যাতে আল্লাহ জান্নাতবাসী করুক, আমার কাছে, আমি বুঝতেছিলাম না আমি আসলে তাদের জন্য কিভাবে দোয়া করবো। আমি একটা টাইমে আমার কাছে এও দোয়া করতেছিলাম, আমি হয়তো অনেক অপরাধী হতে পারি, আমার মধ্যে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, আমি হয়তো আমার নিয়তের মধ্যে ভুল হতে পারে, বাট আমি তো মুসলিম, আমি তো এখন মুসলিম, আমি তো, আমার পিঠের মধ্যে বুলেট আছে। আমি নামাজের মধ্যে এটা করে দোয়া করতেছিলাম যে আল্লাহ, তুমি যদি হচ্ছে আজকে যদি আমার ভাইদেরকে বিজয় না দাও, আজকে যদি এই ভাইগুলোকে তুমি বিজয় না দাও, কালকের মধ্যে শুধু আজকে যেমন 40 জন, আজকে 100 জন যে মারা গেল, কালকে এই জায়গায় 40,000 মানুষ থাকবে, কালকে এই জায়গায় 4 লাখ মানুষ থাকবে। এই ভাইগুলো প্রত্যেকটা ভাই যাদের রক্ত, যাদের পরিবারের রক্তের জন্য হচ্ছে আমার এই ঘটনা ঘটছে, তাদের রক্ত কখনো আমি করতে পারবো না। আমি মুসলিম হিসেবে আল্লাহ কাছে দোয়া করছিলাম, এবং আল্লাহ আমার দোয়া কবুল করছে। পরের দিন হচ্ছে আমি এটা বিজয়ের ঘটনাটা শুনতে পাই। ধন্যবাদ আদিল। তোর সাথে এই
হয়তো আমি মাঠে থেকে এগুলা এক্সপিরিয়েন্স করার সুযোগ পাইনি। আশা করছি আমার মতো যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার থ্রুতে বা হচ্ছে যে কোনোভাবে হেল্প করে এই আন্দোলনে শরিক হয়েছে, সবাই তোর এই এক্সপিরিয়েন্সগুলা বা অভিজ্ঞতাগুলা শুনবে এবং ভবিষ্যৎ প্রজন্ম হচ্ছে আমাদের এই পডকাস্টের থ্রুতে এই স্টোরিগুলা, গল্পগুলা জানার সুযোগ পাবে। তা আশা করছি আমরা পরবর্তী দিন আবার আসবো নতুন কোনো যোদ্ধা নিয়ে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।